আমাদের বডিটা থাকে সেইটার যে ছাওয়াটা, সেই ছাওয়াটাই হচ্ছে চেস্ট এক্সরে। তো যেটা আগে থাকে যে অক্ষরটা মানে PA যদি হয়, মানে এক্সরে বিমটা কিন্তু প্রজেক্ট হচ্ছে পোস্টেরিয়ার দিক থেকে। আর যদি A আগে থাকে মানে AP হয়, তার মানে এক্সরে বিমটা প্রজেক্ট হচ্ছে অ্যান্টেরিয়ার দিক থেকে। তো আমরা কনভেনশনালি যে দেখি যে কিছু কালো সাদা জায়গা তৈরি হয়, যেখানে এক্সরে অ্যাবজর্ব হয়ে যায় সেই জায়গাটা কিন্তু হচ্ছে সাদা, আর যেখান থেকে পাস থ্রু করে যায় সেই জায়গাটা হচ্ছে কালো। যেরকম আলো যে এখানে আছে এটা বোঝা যায় না, কিছু একটা রাখলে তবেই তার ছাওয়াটা পড়ে। যেটা অ্যাবজর্ব যেখানে হয় সেখানেই ছাওয়াটা পড়বে, নাহলে পাস থ্রু করে বেরিয়ে যাবে অ্যাজ ইফ কিছুই নেই। তো সব থেকে সাদা তো আমরা জানি মেটাল, আর সব থেকে কালো হচ্ছে এয়ার। এর মাঝামাঝি এবার সবাই আছে একটু গ্রে স্কেলে। আমরা যখন এক্সরে একটা করি তখন যা রেডিয়েশন এক্সপোজার হয় সেটা হচ্ছে অলমোস্ট 0.2 মিলিসিভার্ট। সিটি স্ক্যান ব্রেন করলে সেটা হচ্ছে 2 মিলিসিভার্ট, আর অ্যাবডোমিনাল সিটি স্ক্যান করলে হচ্ছে 10 মিলিসিভার্ট। আর যদি HRCT চেস্ট করা হয়, থোরাক্স করা হয়, তাহলে সেটা হচ্ছে 2 থেকে 2.5 মিলিসিভার্ট। আর লো ডোজ সিটি থোরাক্স যেটা করা হয় সেটাতে কিন্তু খুব ডিটেল না হলেও কম্পারেবল ইমেজ তৈরি করা যায় উইথ অ্যাজ লো অ্যাজ 0.3 মিলিসিভার্ট দিয়ে। সুতরাং লো ডোজ সিটি স্ক্যান উইথ 0.3 মিলিসিভার্ট কিন্তু অলমোস্ট চেস্ট এক্সরে থেকে একটুখানি বেশি, খুব বেশি রেডিয়েশন কিন্তু এক্সপোজার হয় না। যে মেন ভিউজ যেগুলো PA ভিউ, ল্যাটারাল ভিউ, AP ভিউ, এই ভিউটা আমরা সাধারণত দেখতে পাই না। লর্ডোটিক ভিউ একটা, অবলিক ভিউ, এক্সপিরেটরি ভিউ, ল্যাটারাল ডিকিউবিটাস ভিউ আর হাই পেনিট্রেশন ভিউ, এই কটা ভিউ মূলত আমরা দেখতে পাই। এর বাইরের ভিউগুলো খুব বেশি আমাদের প্র্যাকটিসে থাকে না। PA ভিউটাই আমরা সব থেকে বেশি দেখতে পাই। PA ভিউ মানে পোস্টেরিয়র দিক থেকে কিন্তু বিমটা আসছে, আর স্ক্রিন পর্দাটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়ারলি আছে, তাতে PA ভিউ এর ছবি তৈরি হয়। আমাদের হার্ট যেহেতু মানে অ্যান্টেরিয়ার মেডিয়াস্টিনামে থাকে, সেই জন্য হার্টের শ্যাডোটা সব থেকে ছোট তৈরি হয় PA ভিউতে। যদি যেটা AP করে দেওয়া হয় তাহলে সেটা অনেক বড় একটা ইমেজ কাস্ট করে, যেটা লাংয়ের ফিল্ডটাকে অবসকিউর করে দিতে পারে, মানে খুব প্যাথোলজিক্যাল দেখতে লাগতে পারে জিনিসটাকে। ল্যাটারাল ভিউ যখন করা হয়, রাইট বা লেফট ল্যাটারাল ভিউ, সেখানে যে সাইডটা হচ্ছে আমার প্রেসক্রিপশনে আছে মানে সাইড অফ ইন্টারেস্ট, সেই ল্যাটারাল কিন্তু করতে হবে। মানে যদি রাইট ল্যাটারাল ভিউ হয় তাহলে রাইট সাইডটা থাকবে টুয়ার্ডস দ্য স্ক্রিন, আর এক্সরে বিমটা প্রজেক্ট হবে বাঁ দিক থেকে। আর যদি লেফট ল্যাটারাল ভিউ হয় তাহলে বাঁ দিকটা থাকবে স্ক্রিনের দিকে, আর ডান দিক থেকে এক্সরে বিমটা প্রজেক্টেড হবে। যদি কোনো রকম কিছু মেনশন না করা থাকে, যদি শুধু লেখা থাকে যে এক্সরে ল্যাটারাল ভিউ, তাহলে কিন্তু বাই ডিফল্ট বাই ট্রেনিং হচ্ছে এক্সরে টেকনিশিয়ানরা লেফট ল্যাটারাল ভিউ করে দেবে। তাতে হচ্ছে হার্টের শ্যাডোটা সবচেয়ে ছোট হয় বলে, মানে মন ধরে নেওয়া হবে তুমি লাংয়ের কোনো একটা প্যাথোলজি দেখার জন্য করতে দিচ্ছ, লেফট ল্যাটারাল ভিউ ওরা করে দেবে। লেফট সাইড টুয়ার্ডস দ্য স্ক্রিন থাকবে, মানে হার্টের অ্যাপেক্সের দিকটা স্ক্রিনের দিকে থাকবে, এই কাতে থাকবে। হ্যাঁ, এই ছবিটা যেরকম। আচ্ছা, এবার AP ভিউ। হ্যাঁ, যেদিক থেকে রে আসছে সেই লেটারটা আগে, মানে P মানে হচ্ছে পোস্টেরিয়র দিক থেকে লেটার আসছে। হ্যাঁ, কিন্তু ল্যাটারালে হচ্ছে যে সাইডটা ইন্টারেস্ট সেই সাইডটা হচ্ছে টুয়ার্ডস দ্য স্ক্রিন থাকবে। এটা কোনটা? হ্যাঁ, মানে আমাদের সামনের দিকে যে স্ট্রাকচারগুলো আছে যদি পিছন দিকে ছাওয়া পড়ে, যত স্ক্রিন থেকে দূরে যাবে তার ছাওয়াটা তো বড় হবে। আর যদি স্ক্রিনের খুব কাছে কোনো একটা জিনিস থাকে তাহলে তার ছাওয়াটা শার্প হবে, ছোট্ট হবে। পিছন দিক থেকে যদি এক্সরে বিমটা আসে, সামনের দিকে তো স্টারনাম, হার্ট এগুলো আছে, তাই তাদের ছাওয়াটা খুব শার্প, ছোট্ট হবে। কিন্তু যদি সামনের দিক থেকে পিছনে বিমটা যায়,
ছাওয়াটা একটু বড় হয়ে পড়বে, হালকা হয়ে পড়বে, সুতরাং খুব লাং ফিল্ড কিন্তু অবস্কিওর করে দেবে। এই যে একই মানুষের এটা হচ্ছে এপি ভিউ আর এইটা হচ্ছে পিএ ভিউ। এখানে হচ্ছে হার্ট শার্প ছোট আর এখানে অনেক বড়। আরেকটা হচ্ছে যে অবলিক ভিউ। অবলিক ভিউ সাধারণত করা হয় যে ল্যাটারাল ভিউই, কিন্তু যেদিকে অবলিক বলা হবে সেই কাঁধটা 45 ডিগ্রি ঘুরে যাবে। মানে আমার যদি লেফট ল্যাটারাল থাকে তাহলে এই দিকে আমার স্ক্রিন আছে, এই দিক থেকে এক্স রে বিম প্রজেক্ট হচ্ছে, এটা হচ্ছে লেফট ল্যাটারাল ভিউ, এক্স রে পাবো, ওদিক থেকে বিম আসছে। এবার যদি বলে লেফট অবলিক ভিউ তাহলে হচ্ছে জাস্ট 45 ডিগ্রি ঘুরে যাবে বাঁ দিকটা, ইনওয়ার্ডস, বাইরের দিকে ঘুরবে না, কিন্তু ইনওয়ার্ডস 45 ডিগ্রি ঘুরে যাবে, বিম একই আসবে, তাহলে সেটা হচ্ছে লেফট অবলিক। আবার যদি রাইট অবলিক হয় তাহলে হচ্ছে এই দিকে হবে এবং এইটা এদিকে 45 ডিগ্রি ঘুরে যাবে পোস্টেরিয়ারলি। মেনলি বনি যে অবস্কিউরেশন গুলো হয় সেগুলোকে কাটানোর জন্যই অবলিক ভিউটা করা হয়। এই যেরকম এখানে একটা স্ট্রাকচার, একটা ক্যালসিফাইড কোনো নোট বা কিছু, তো এখানে একটু বনি ওভারল্যাপ হচ্ছিল, সামান্য অবলিক ভিউ করাতে অনেক বেশি ম্যাগনিফাইড, অনেক বেশি ক্লিয়ারার দেখা যাচ্ছে। এগুলো সাধারণভাবে ফার্স্ট প্রেসক্রাইব ভিউ কখনোই হয় না। পিএ ভিউতে কিছু একটা দেখতে পেলো, তারপরে লোকজন একটা অবলিক ভিউ করতে বললো, এটাই সাধারণত হয়। এবার হচ্ছে লর্ডোটিক ভিউ, যেটা লর্ডোটিক ভিউ মানে লর্ড, লর্ড হচ্ছে সবসময় আপরাইট এবং প্রাউড। এই লর্ডোটিক ভিউ যদি করা হয় তাহলে কি হচ্ছে, চেস্টের যে অ্যাপেক্সটা সেটা কিছুটা ব্যাকওয়ার্ডসে চলে যাচ্ছে। তখন সামনে থেকে যদি 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেফালাড বিম যদি আমাদের দেওয়া হয়, মানে প্রজেক্টরটা, এক্স রে বিমের প্রজেক্টরটা একটু নিচে নামিয়ে দেওয়া হলো জাস্ট, এবার বিমটা হচ্ছে ডাইরেক্ট পেনিট্রেট করাচ্ছে, আমাদেরকে এইভাবে পেনিট্রেট করছে, তাহলে লাঙের অ্যাপেক্সটা হচ্ছে পুরো খুলে যাবে, লাঙের অ্যাপেক্সটা খুব ভালোভাবে দেখা যাবে। অথবা যদি পেশেন্ট ব্যাকওয়ার্ড লিন করতে পারে, প্রজেক্টরটাকে না বেঁকিয়ে পেশেন্টকে বেঁকিয়ে একটু এরকম করে দিলে তাহলেও বিমটা ট্যানজেন্সিয়ালি একটু পেনিট্রেট করবে এবং লাঙের অ্যাপেক্সটা খুব ভালোভাবে দেখা যাবে। লর্ডোটিক ভিউ অনেক সময় এমনি অজান্তে হয়ে যায় পেশেন্টের ম্যাল পজিশনিং এর জন্য। তো লর্ডোটিক ভিউটা চেনার উপায় হচ্ছে এই যে ক্ল্যাভিকেলগুলো, এই ক্ল্যাভিকেলগুলো হচ্ছে লাঙের অ্যাপেক্সের ওপরে উঠে যায়। অনেক সময় এরকম ম্যাল পজিশন ভিউতে লর্ডোটিক চলে আসে, যেটা পিএ ভিউতে হচ্ছে ক্ল্যাভিকেল সবসময় অ্যাপেক্সে থাকবে এবং সেইভাবেই আমরা রোটেশনটা দেখবো ক্ল্যাভিকেলের মাধ্যমে। তো লর্ডোটিক ভিউতে এই ক্ল্যাভিকেল হচ্ছে উপরে উঠে যাবে, অ্যাপেক্সেরও উপরে উঠে যাবে। না, করা হয় অ্যাপেক্স দেখার জন্য, মেনলি প্যানকস টিউমার যদি সাসপিশিয়ান থাকে তাহলে সেই ক্ষেত্রে লর্ডোটিক ভিউ প্রেসক্রাইব করা হয়। আচ্ছা, এক্সপিরেটরি ভিউ। এক্সপিরেটরি ভিউ হচ্ছে, হ্যাঁ 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 লর্ডোটিক করলে হয়। এখন তোমার কাছে সিটি আছে, তোমার পরের অ্যাডভাইসটাই হবে এইচআরসি ফ্রাক্স। তো আগে যখন ছিল না তখন লর্ডোটিক ভিউ, ডিকিউবিটাস ভিউ এ সমস্ত করা হতো। তো এরপরে হচ্ছে এক্সপিরেটরি ভিউ। এক্সপিরেটরি ভিউ মানে সেটা পিএ ভিউই, শুধু ফুল ইন্সপিরেশনের জায়গায় পেশেন্টকে বলা হচ্ছে পূর্ণ শ্বাস ছেড়ে ধরে রাখুন, এক্সপিরেটরি ভিউ। এই এক্সপিরেটরি ভিউটায় যেটা মেনলি দেখতে পাওয়া যায়, এই যে একটা এক্সপিরেটরি ভিউ। তো এক্সপিরেটরি ভিউ হলে লাংসের ডায়াফ্রাম দুটো উপরে উঠে চলে আসে। ডায়াফ্রামের কোনো মুভমেন্ট অ্যাবনর্মালিটি যদি থাকে ইউনিল্যাটারাল, তাহলে সেটা এক্সপিরেটরি ভিউতে অ্যাকসেন্চুয়েটেড হয়। যদি কোনো এয়ার ট্র্যাপিং হয়ে থাকে, এক্সপিরেশন মানে লাঙের হাওয়া বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু যদি ফোকালি কোথাও একটা এয়ার ট্র্যাপিং হয়ে থাকে, ওনারা বড় বুলা আছে, সেটা তো অত সহজে বেরোবে না হাওয়াটা, তা তো ওটা তো একটা
ডেড পুল লাংয়ের মধ্যে, ভালো কানেকশন নেই ওটার সাথে এয়ারওয়েগুলো, সেখানে জমে থাকবে হাওয়াটা। তো এয়ার ট্র্যাপিং খুব ভালোভাবে ডেমনস্ট্রেট করা যায় এক্সপিরেটরি ভিউতে। আর একটা জিনিস হচ্ছে এক্সপিরেটরি ভিউতে খুব ভালো ডেমনস্ট্রেট করা যায়, যেটা অনেক সময় স্যার অ্যাডভাইস করে, দেখবি থিন নিউমোথোরাক্স, খুব ছোট্ট নিউমোথোরাক্স যদি থাকে তাহলে সেটা এক্সপিরেটরি ভিউতে অনেক ভালো বোঝা যায় দেন ইন্সপিরেটরি ভিউ। তার কারণ ওভারঅল লাং ডেন্সিটি ইনক্রিজেস ইন এক্সপিরেটরি ভিউ, তার কন্ট্রাস্টে যদি একটু সামান্য এয়ার থাকে সেটা আমাদের চোখে বেশি পড়ে। এবার হচ্ছে ডিকিউবিটাস ভিউ। এ ভিউয়ের অস্তিত্ব প্রায় চলে গিয়েছে, এটা হলো ডিকিউবিটাস ভিউ। কোনো একটা ইন্টারেস্ট সাইট আমরা ডাউন বা আপ করে যদি ছবি তুলি, যেমন নিউমোথোরাক্সের ক্ষেত্রে যদি ইন্টারেস্টেড সাইট মানে সাসপেক্টেড সাইট আপ করে রেখে ডিকিউবিটাস ভিউ তোলা হয় সেক্ষেত্রে অনেক ভালো বোঝা যায়। যদি প্লুরাল ইফিউশনের ক্ষেত্রে সাসপেক্টেড সাইট ডাউন রেখে আমরা ডিকিউবিটাস ভিউ তুলি তাহলে অনেক ভালো বোঝা যায়। মেনলি গ্র্যাভিটিকে কাজে লাগিয়ে আনমাস্ক করা চেষ্টা প্যাথোলজিকে। আরেকটা ডিকিউবিটাস ভিউয়ের গুরুত্ব আছে, সেটা হলো যে কোনো লাং অ্যাবসেস যখন থাকে, কোনো এয়ার ফ্লুইড কন্টেনিং কোনো একটা ক্যাভিটি থাকে এয়ার ফ্লুইড লেভেলওয়ালা, তার যে আপওয়ার্ড এক্সটেন্টটা কত দূর সেটা অনেক সময় আপরাইট ভিউতে বোঝা যায় না। যদি পেশেন্টটাকে যদি শুইয়ে দিয়ে ডিকিউবিটাস ভিউ একটা করা হয়, এত বড় এয়ার ফ্লুইড লেভেল তৈরি হবে যে চমকে যাবে মানুষজন, যে তাহলে লাং অ্যাবসেসটার এক্সটেন্টটা এত দূর আছে, সেটা কিন্তু ডিকিউবিটাস ভিউ ক্লিয়ার করে দেবে। আর একটা হচ্ছে সামান্য প্লুরাল ইফিউশন, আমাদের সিপি অ্যাঙ্গেল অবস্কিওর করতে 200 ml জল লাগে, কিন্তু তার থেকে কম প্লুরাল ইফিউশন থাকলে আমরা আল্ট্রাসাউন্ড ছাড়া দেখতে অভ্যস্ত নয়, কিন্তু যখন আল্ট্রাসাউন্ড অ্যাভেলেবেল থাকবে না তখন কিন্তু ডিকিউবিটাস ভিউ কিন্তু হচ্ছে তার থেকেও কম প্লুরাল ইফিউশনকে দেখতে হেল্প করতে পারে। আর একটা হাই পেনিট্রেশন ভিউ, যেটা আমাদের কার্ডিওলজি ওয়ার্ডে আমরা খুব দেখতে পাই। এখানে হচ্ছে সাধারণভাবে কতটা পাওয়ার আমরা দেব এক্স রে বিমতে তার উপর নির্ভর করে পেশেন্টের এক্স রেটা পেনিট্রেশনটা কতটা হবে। সাধারণভাবে 110 থেকে 120 কেভিপি পাওয়ার আমরা প্রজেক্ট করি একটা মানুষের ওপরে, তাতে একটা নর্মাল এক্সপোজার চেস্ট এক্স রে কিন্তু পাওয়া যায়। যদি 150 থেকে 160 কেভিপি পাওয়ার প্রজেক্ট করা হয় তাহলে হচ্ছে একটা হাই পেনিট্রেশন চেস্ট এক্স রে পাওয়া যায়। হাই পেনিট্রেশন চেস্ট এক্স রে মেনলি ডিটেলড মেডিয়াস্টিনাল এবং পোস্টেরিয়ার যে অ্যাসপেক্টে যা যা স্ট্রাকচারসগুলো আছে, স্পাইন, রিবস, এইগুলোকে আরো ভিভিডলি দেখায়। সেইটা দেখতে হেল্প করে হচ্ছে ডিপ পেনিট্রেশন ভিউ বা হাই পেনিট্রেশন ভিউ। তো এগুলো হচ্ছে সমস্ত ভিউগুলোর একটা স্কিম্যাটিক প্রেজেন্টেশন। এবার নর্মাল চেস্ট এক্স রে যখন একটা আমরা দেখি, চেস্ট এক্স রে যে বর্ডারটা তৈরি হয় সেই বর্ডারটা কি কি দিয়ে তৈরি হয় সবাই জানে কম বেশি। মেনলি উপর থেকে যদি আমরা দেখি তাহলে এখানে ট্র্যাকিয়া নামছে, ট্র্যাকিয়ার পরেই আমরা যেটা দেখতে পাই যে আমাদের অ্যাওটিক যে নাকেলটা বাঁদিকে, সেই নাকেল, তারপরে একটা সামান্য ডেন্ট যেটা অ্যাওটো পালমোনারি উইন্ডো, তারপরে পালমোনারি আর্টারি দেখতে পাওয়া যায় অ্যালং উইথ লেফট হাইলাম, তারপরে হচ্ছে লেফট ভেন্ট্রিকেল এবং লেফট অ্যাট্রিয়ামের কিছুটা পার্ট দেখতে পাওয়া যায়। মূলত কিন্তু লেফট অ্যাট্রিয়াম পোস্টেরিয়ার স্ট্রাকচার, খুবই সামান্য খোঁচা একটু দেখতে পাওয়া যায় এক্স রেতে। আর রাইট সাইডে আমরা যখন নামি তখন এখানে অ্যাসেন্ডিং এওটা দেখতে পাই, তারপরে রাইট হাইলাম দেখতে পাই, এবং এখানে যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাই এটা পুরোটাই প্রায় আর ভি দেখতে পাই আমরা। আর ল্যাটারাল ভিউতেও অ্যান্টেরিয়ারলি মেজর একটা জায়গা অবস্কিওর করে রাখে হার্ট, এবং তার উপরে অ্যাওটা উপরে উঠে পিছন দিকে প্যারাভার্টিব্রালি নামতে থাকে, আর তার মাঝে এই জায়গাটায় থাকে হচ্ছে পালমোনারি আর্টারি, বড় এয়ারওয়ে, হাইলাম দুটো।
যখন আমরা একটা এক্স রে দেখব তখন প্রথমে আমরা দেখব এক্স রে প্রজেকশনটা, মানে পিএ ভিউ, এপি ভিউ, ল্যাটারাল, অবলিক, লর্ডোটিক, কি ভিউ। তারপরে আমরা দেখব যে পজিশন, মানে পজিশন মানে রাইট সাইড লেফট সাইড ঠিক আছে কিনা, রাইট মার্কিং কোন দিকে আছে, লেফট মার্কিং কোন দিকে আছে। এবং পজিশনের সাথে আরেকটা জিনিস ডিজিটাল এক্স রে আসার পরে দেখতে হবে, সেটা হলো ম্যাগনিফিকেশন, যে কতটা ম্যাগনিফিকেশনে এক্স রেটা হয়েছে। 100% ম্যাগনিফিকেশনে কিন্তু সবসময় ফিল্ম থাকে না, ফিল্ম থাকে ছোট। সুতরাং ম্যাগনিফিকেশন 70%, 75% কিরকম আছে। পেনিট্রেশন, হাই পেনিট্রেশন, হাই এক্সপোজার না লো এক্সপোজার, কিরকম এক্সপোজারটা আছে। রোটেশন, কোনো রোটেশন আছে কিনা। এবং তারপরে হচ্ছে ইন্সপিরেশন লেভেলটা কেমন, যে ইন্সপিরেটরি ফিল্ম পুরোপুরি কি পারফেক্ট হয়েছে নাকি না এটা এক্সপিরেটরি ফিল্ম হয়েছে, এই এতে দেখা যায়। এবার প্রজেকশন বললাম, পজিশন, ম্যাগনিফিকেশন, পেনিট্রেশন। আচ্ছা, অ্যাডিকুয়েট পেনিট্রেশন না ওভার পেনিট্রেটেড না আন্ডার পেনিট্রেটেড, এইটা বোঝার জন্যে আমরা যেটা দেখি সেটা হলো উপর থেকে নিচে অবধি ভার্টিব্রাল কলামটাকে দেখা হয়। যদি একটা অ্যাডিকুয়েটলি পেনিট্রেটেড, মানে নট টু ওভার পেনিট্রেটেড, নট আন্ডার পেনিট্রেটেড একটা এক্স রে যদি হয়, তাহলে তার উপর দিক থেকে 4টে স্পাইনাস প্রসেস দেখতে পাওয়া যায়। তারপরে কিন্তু আর স্পাইনাস প্রসেস দেখতে পাওয়া যাওয়ার কথা নয়। এবং নিচের দিকে ভার্টিব্রাল কলাম দেখা যায়, কিন্তু ডিটেলস অফ দ্য ভার্টিব্রাল কলাম কিন্তু দেখা যাওয়ার কথা নয়। যদি দেখা যায় মোর দ্যান 4 স্পাইনাস প্রসেসেস এবং নিচের দিক থেকে ভার্টিব্রাল কলামের সেপারেশনস, তাহলে কিন্তু সেটা ওভার পেনিট্রেটেড চেস্ট এক্স রে। এটা অ্যাডিকুয়েটলি পেনিট্রেটেড, মানে আইডিয়ালি অলমোস্ট। হ্যাঁ, বলে দিচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে এই যে ওভার পেনিট্রেট হলে এই সমস্যাটা হবে, মানে খুবই ওভার। এটা এতটাই ওভার পেনিট্রেটেড যে লাংয়ের অল দ্য আর্কিটেকচারস হ্যাভ বিন বার্নড আউট। এখানে শুধুমাত্র অলমোস্ট পাতলা বোনগুলোরও পেনিট্রেশন, মানে আর্কিটেকচার এতটা পেনিট্রেট হলে আর কিছু, পুরোটাই কালো, খুবই ডেন্স জায়গাগুলো ছাড়া কিচ্ছু দেখা যাবে না। একই পেশেন্টের নয় আমার মনে হয়। আর এটা হচ্ছে আন্ডার পেনিট্রেটেড। আন্ডার পেনিট্রেটেড কেন না, উপর থেকে মানে একটাও স্পাইনাস প্রসেস কিন্তু দেখা যাচ্ছে না, তার মানে এটা আন্ডার পেনিট্রেটেড। তো আন্ডার পেনিট্রেটেড এক্সরেতে আমরা লাংয়ের নর্মাল মার্কিংকে অনেক সময় প্যাথোলজিক্যাল মনে হতে পারে। আবার ওভার পেনিট্রেটেড এক্সরেতে লাংয়ের মধ্যে প্যাথোলজি থাকলেও সে হাওয়া হয়ে যেতে পারে, কেননা সবই চলে গেছে। এবার হচ্ছে রোটেশন। রোটেশন দেখার জন্য মূলত হচ্ছে এই ক্ল্যাভিক্যালকে ব্যবহার করা হয়। ক্ল্যাভিক্যালের মাঝে যে স্পাইনাস প্রসেসটা আছে, এই স্পাইনাস প্রসেস থেকে এই ক্ল্যাভিক্যাল দুটো ডিস্টেন্স কতটা, কি ইকুইডিস্টেন্ট না একদিকে কম একদিকে বেশি, কিরকম আছে, তো এই জিনিসটা আমরা লক্ষ্য করব। যদি দুদিকে ইকুইডিস্টেন্ট হয় তাহলে নট রোটেটেড, কিন্তু যদি কোনো একদিকটা একটু বেশি দূরে আছে, এই ডিস্টেন্সটা বেশি আর একটা ডিস্টেন্স একটু কম, তার মানে কিন্তু সাম অ্যামাউন্ট অফ রোটেশন কোনো না কোনো দিকে হয়েছে। এই যে এগুলো যেমন গ্রসলি রোটেটেড ফিল্ম, এখানে ক্ল্যাভিক্যালটা স্পাইনাস প্রসেসগুলোর ওপরে চলে এসছে, আর একটা ক্ল্যাভিক্যালের এন্ড এইখানে, এখানে একটা এমন স্কিন ফোল্ড দেখা যাচ্ছে যে মানে ভয়ঙ্কর ব্যাপার মনে হচ্ছে। তো এগুলো হচ্ছে এক্সট্রিমলি রোটেটেড এক্স রে। এবার হচ্ছে ইন্সপিরেশন এক্সপিরেশন লেভেলটা। এবার নর্মাল একটা লাং অ্যাডিকুয়েট ইন্সপিরেটরি একটা ফিল্ম আমরা তখনই বলবো যখন অ্যান্টেরিয়ারলি 6th রিব পর্যন্ত দেখা যাচ্ছে, আমরা ট্রেস করতে পারছি, এবং পোস্টেরিয়ারলি 10th রিব অবধি ট্রেস করা যাচ্ছে। যদি সেটা করা যায় তাহলে সেটা অ্যাডিকুয়েট ইন্সপিরেটরি ফিল্ম। যদি এর থেকে বেশি হয় তাহলে সেটা হাইপার ইনফ্লেটেড লাং। আর যদি এর থেকে কম হয় তার মানে আইদার এক্সপিরেটরি অথবা তার ডায়াফ্রামেটিক কোনো প্যাথোলজি আছে, কিছু একটা আছে। এই যে যেমন এই যে ফিল্মটা, এটা হচ্ছে অ্যাডিকুয়েট ইন্সপিরেটরি ফিল্ম, কিছুটা হাইপার ইনফ্লেটেড। আর এইটা হচ্ছে কিন্তু একটা এক্সপিরেটরি ফিল্ম।
এখানে কিন্তু অবশ্যই 6টা রিব দেখা যাচ্ছেই না। আর রিব গোনার যে পদ্ধতিটা সেটা আমি বলে দিই। অনেকেই বলবে রিব গোনার পদ্ধতিটা হচ্ছে যে ফার্স্ট রিব যেটা আমরা গুনবো, ফার্স্ট রিবটা হচ্ছে অ্যান্টেরিয়ার থেকে পোস্টেরিয়ার গুনবো, তারপরের রিবগুলো সব কিন্তু পোস্টেরিয়ার থেকে অ্যান্টেরিয়ার গুনবো, নাহলে হচ্ছে ভুল হয়ে যাবে ট্রেস করতে। এটা বললাম এক্সপিরেটরি ফিল্ম কি কি কাজে লাগে। এবার হচ্ছে আমরা যখন একটা এক্স রে দেখছি, সবার উপর থেকে আমরা যে স্ট্রাকচারটা দেখতে পাবো হচ্ছে ট্রাকিয়া, লাং, অ্যাপিসেস। ট্রাকিয়াটার দিকে আমরা যদি ফোকাস করি, আমরা মেডিয়াস্টিনামটা যখন দেখবো এক্স রের মাঝে, তখন হচ্ছে আপার মেডিয়াস্টিনাম ডিনোট করবে ট্রাকিয়া, আর লোয়ার মেডিয়াস্টিনামটা ডিনোট করবে হার্ট অ্যাপেক্স। তো ট্রাকিয়া যখন আমরা দেখবো, একটা রেডিওলুসেন্ট শ্যাডো আমরা দেখবো উইদিন দ্য ভার্টিব্রাল কলাম নামছে, কোনো দিকে ডেভিয়েট করেছে কিনা। প্রথমে আমরা দেখবো রোটেটেড কিনা, ডেভিয়েটেড থাকলে প্রথমে দেখবো রোটেটেড কিনা। যদি রোটেশন না থাকে তাহলে ডেফিনেটলি আমরা দেখবো যে কেন ডেভিয়েটেড ট্রাকিয়াটা। আচ্ছা, ট্রাকিয়াটা এসে নিচে নেমে বাইফার্কেট করবে, এটাই মেন জিনিস। লুসেন্সি একটা দেখা যায়, বাইফার্কেট করবে অ্যাট দ্য লেভেল অফ T4, হচ্ছে ক্যারাইনার নর্মাল লেভেল। ট্রাকিয়া কোন দিকে শিফট হয়ে গেছে কিনা, যেমন এইখানে একটা ট্রাকিয়া শিফট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। শিফট মানেই আইদার একটা পুশ অথবা একটা পুল, কিছু একটা মেকানিজম সেখানে চলছে। তো এখানে যখন শিফট হয়ে গেছে তখন আমরা আশেপাশে খুঁজবো যে কিসে টানছে বা কিসে ঠেলছে। এখানে যেমন আমরা দেখছি একটা রাইট আপার লোবে একটা ফাইব্রোসিস রয়েছে, যে হচ্ছে ট্রাকিয়াটাকে টেনে নিয়েছে এইদিকে। সেরকম একটা রাইট আপার লোবে একটা কোলাপস হয়ে গেছে, যে ট্রাকিয়াটাকে এদিকে টেনে নিয়েছে। আবার উল্টো দিকে যদি দেখা যায় এখানে একটা মাস হয়েছে বড়, তাহলে ও উল্টো দিকে ঠেলে দেবে। তো ট্রাকিয়ার লুসেন্সিটা কিন্তু প্রথমেই লক্ষ্য করতে হবে আমাদের। ইভেন লাং ওপরের দিকে কোনো প্যাথোলজি নেই, পুরো ক্লিয়ার লাগছে, তাও কিন্তু নিয়ম মাফিক ট্রাকিয়াটাকে দেখতে হবে। তারপরে নিচে নেমে এসে হাইলার শ্যাডোস দেখতে হবে। তো হাইলাম নর্মালি কিন্তু অ্যাট দ্য সেম লেভেলে থাকে না। লেফট হাইলাম আর রাইট হাইলামের মধ্যে লেফট হাইলাম কিন্তু একটু উঁচুতে থাকে, আর রাইট হাইলাম একটু নিচুতে থাকে, মেনলি হার্টের আর্কিটেকচারের জন্যেই। কিন্তু ইকুয়াল লেভেলে খুব কম পার্সেন্টেজ লোকের ক্ষেত্রে থাকে, 10 to 15% লোকের ক্ষেত্রে থাকে। কিন্তু রাইট হাইলাম যদি কখনো উপরে থাকে লেফট হাইলামে, তাহলে কিন্তু সেটা অবশ্যই কোনো প্যাথোলজি বা পুলিং মেকানিজম কিছু আছে কিনা সেটাকে লক্ষ্য রাখতে হবে। তো নর্মাল হাইলামের যে লোকেশন, নর্মাল হাইলামের লোকেশন হচ্ছে পোস্টেরিয়ারলি 6th রিব আর অ্যান্টেরিয়ারলি 3rd রিবের কাছাকাছি। মানে পোস্টেরিয়ার অ্যান্টেরিয়ারটা মানে এইখানে যে রিবটা গিয়ে নামছে, এখানে অ্যান্টেরিয়ারলি 3 নম্বর রিবের কাছাকাছি হচ্ছে হাইলামটা পড়বে। আর পোস্টেরিয়ার শ্যাডোগুলো দেখতে গেলে হচ্ছে 6 নম্বর রিবের কাছাকাছি পড়বে হাইলামগুলো। একটু ওপরে একটু নিচে হবে, লেফট হাইলাম একটু ওপরে হবে। আচ্ছা, এবার হাইলামে একটা হাইলার অ্যাঙ্গেল তৈরি করে ভেসেলগুলো। এখানে যে পালমোনারি আর্টারি যে ঢুকছে হাইলাম দিয়ে, হাইলামের মধ্যে কি কি আছে? এক হচ্ছে এয়ারওয়ে আছে, আর হচ্ছে পালমোনারি ভেসেলস আছে। এর মধ্যে এয়ারওয়ে গুলোকে এক্স রে তো ভালো দেখাতে পারবে না, অনেক সময় রিং এর মতো স্ট্রাকচার হিসেবে দেখায় বা এরকম একটা লুসেন্সি স্ট্রাকচার হিসেবে দেখায়। কিন্তু মেন আমরা যেটা অপ্যাসিফাই স্ট্রাকচার দেখতে পাবো সেগুলো হচ্ছে ভেসেলস এবং নোডাল স্ট্রাকচারস লিমফ্যাটিক্সের। তো এখানে ভেসেলের যে বাইফার্কেশন, আপার লোবার ভেসেল এবং ডিসেন্ডিং যে লোয়ার লোবার ভেসেলস, তার মধ্যে যে অ্যাঙ্গুলেশনটা, এইটাকে বলে হাইলার অ্যাঙ্গেল।
এবং এই হাইলার অ্যাঙ্গেলটা অলওয়েজ অবটিউস, অলওয়েজ মোর দ্যান 90 ডিগ্রি। যদি কখনো এই হাইলার অ্যাঙ্গেল লেস দ্যান 90 ডিগ্রি হয় বা হাইলার অ্যাঙ্গেল যদি অবলিটারেটেড হয়ে যায়, তাহলে সেই হাইলাম কিন্তু অবশ্যই প্যাথোলজিক্যাল। সেখানে ভেসেলের এনলার্জমেন্ট হতে পারে, সেখানে নোডাল স্ট্রাকচার এনলার্জমেন্ট হতে পারে, সেখানে কোনো মাস থাকতে পারে, যা ইচ্ছা থাকতে পারে। এগুলো হচ্ছে হাইলার এনলার্জমেন্টের কিছু কজ, ইউনিল্যাটারাল, বাইল্যাটারাল। এই যে যেখানে হাইলার অ্যাঙ্গেল কিন্তু অবলিটারেটেড হয়ে গেছে, এটা ডেন্স হাইলাম সাইন। এবার হচ্ছে হাইলাম নিয়ে কতগুলো রেডিওলজিক্যাল সাইন আছে, ওইটা আমি একটু বলে দিই। একটা হচ্ছে হাইলাম ওভারলে সাইন, আর একটা হচ্ছে হাইলার কনভার্জেন্স সাইন। সেটা হচ্ছে এখানে একটা দেখতে পাচ্ছি ডেফিনেটলি একটা প্যাথোলজিক্যাল কিছু একটা মাস লিশন বা কিছু আছে এখানে, যেটা হাইলামকে পুরো ঢেকে দিয়েছে, কিন্তু এর ভিতর দিয়ে আবার কি ভেসেল গুলো আসছে সেগুলো সব দেখা যাচ্ছে। তার মানে যখন এই জিনিসটা দেখতে পাওয়া যায় এক্স রেতে, তার মানে যে মাস লিশনটা আছে সেটা আইদার হাইলামের সামনে আছে বা হাইলামের পিছনে আছে, কিন্তু অবশ্যই হাইলামে নেই। এটাকে বলে হাইলাম ওভারলে সাইন, মানে হাইলামের ওপর দিয়েও ভেসেল দেখতে পাওয়া যাচ্ছে। যেমন আরেকটা, এখান দিয়ে ভেসেল দেখতে পাওয়া যাচ্ছে, ভিতরে ঢুকে আসছে, অথচ একটা মাস লিশন আছে আবার। তাহলে অবশ্যই মাস লিশনটা হাইলামে নেই, আগে বা পিছে আছে। আবার এইখানে একটা মাস লিশন রয়েছে, কিন্তু যে ভেসেলগুলো ঢুকে আসছে আর কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না, এখানে ভিতরে ঢুকে হারিয়ে যাচ্ছে সবাই। তার মানে এই লিশনটা কিন্তু হাইলামেই আছে, সামনে পিছনে কোথাও নেই। এটা সিটি কোরিলেশন করলেই দেখতে পাওয়া যায়। এই যে এই লিশনটা কিন্তু হাইলামকে ইনভলভ করে হয়েছে একদম, সেই জন্য ভেসেলগুলো অবস্কিউর হয়ে গেছে। কিন্তু এই লিশনটা আইদার পিছনে বা সামনে, সেই জন্য ভেসেল কিন্তু ঢুকছে, পরিষ্কার দেখা যাচ্ছে। এইটা একটা। আর একটা হচ্ছে হাইলার কনভার্জেন্স সাইন। একটা ডেফিনেটলি একটা ডেন্স হাইলাম এবং ভেসেলগুলো দেখা যাচ্ছে তলা থেকে সব কনভার্জ করে ওর দিকে যাচ্ছে একটা, এইটাকে বলে হাইলার কনভার্জেন্স সাইন। এটা কিন্তু একটা মাস লিশন যখন হাইলার কনভার্জেন্স দেখায়, এটা যদি সত্যি ওটা মাস হয়, তাহলে সেটা কিন্তু হাই প্রোপেন্সিটি অফ নিওপ্লাস্টিক লিশন, যে এতটা ভেসেল সে নিজের দিকে টানছে। এরকম হাইলাম ওভারলে অনেক কিছুতেই হতে পারে। এই যে একটা এরকম একটা লিশন, এটা কিন্তু একটা হাইলাম ওভারলে সাইন দেখা যাচ্ছে, ভিতর দিয়ে হচ্ছে ভেসেলস গুলো সব দেখা যাচ্ছে। কিন্তু এটা বড্ড অদ্ভুত, এখানে হচ্ছে একটা মেনলি স্যাফেনাস গ্রাফটের, বাইপাস গ্রাফটের সিউডো অ্যানিউরিজম হয়েছে। মানে ভাবাটাই মুশকিল যে এরকম হবে, কিন্তু হয়েছে, এবং সেটা হাইলাম ওভারলে তৈরি করেছে। আর একটা জিনিস আমি এখানে বলে দিই, এই এক্সরেটাতে এই অনেক ছোট 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 চালের মতো জিনিস অনেক জায়গাতেই এক্সরেতে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, এই চালগুলো হচ্ছে ট্রেসার, রেডিও ট্রেসার। মূলত মানে সিএবিজি করা পেশেন্টদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় রেডিও ট্রেসার হিসাবে। আবার হার্নিয়ার মেস অপারেশন যাদের করা হয় তাদের ক্ষেত্রেও অনেক সময় এই চালের মতো জিনিস ছড়িয়ে থাকতে দেখতে পাওয়া যায় পেটের সামনে। এগুলো হচ্ছে রেডিও ট্রেসার। মানে আমরা ওখানে যতটা কিছু প্যাচ বসিয়েছি বা জাল বসিয়েছি, তার এক্সটেন্টটা কতটা আছে, সেই জালের মার্জিনগুলো বা আমি যেটা বসিয়েছি তার মার্জিনগুলো বোঝার জন্য এগুলো দেয়া হয়। না না, যেটা বসানো হয় তার মধ্যেই ট্রেসার থাকে, যেমন হার্নিয়া মেসের ধার দিয়ে ট্রেসার থাকে। এখানে নয়, বা এখানে যেরকম বাইপাস গ্রাফটিং করেছে, যখন যে বাইপাস গ্রাফটগুলো করেছে তার আশেপাশে এমন কিছু একটা জিনিস বসিয়েছে যেটার এক্সটেন্টটা ওরা দেখতে চায়, সেইটার জন্য রেডিও ট্রেসার লাগিয়েছে তাতে, বা তার যেটা বসিয়েছে তার গায়ে রেডিও ট্রেসার আছে, যেটা ভেতরে থেকেই যাবে। হ্যাঁ হ্যাঁ, রোটেশন থাকলে অনেক সময় দেখা যায়।
এগুলো কিন্তু রোটেশন ফ্রি এক্সরেতেই কমেন্ট করবে, হাইলার কনভার্জেন্স সাইন। আচ্ছা, এবার হচ্ছে ডায়াফ্রাম। আমরা যখন দেখব ডায়াফ্রামের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে রাইট ডোম অফ ডায়াফ্রাম উঁচুতে, লেফট ডোম অফ ডায়াফ্রাম একটু নিচুতে থাকে, মোটামুটি 2 সেন্টিমিটার এদিক ওদিক থাকবে। কিছু ক্ষেত্রে ইকুয়াল থাকে, খুব কম ক্ষেত্রে লেফট ডোম অফ ডায়াফ্রাম রাইট ডোম অফ ডায়াফ্রামের চেয়ে উপরে থাকে নর্মাল ফিজিওলজিক্যালি। আর দুটো ডায়াফ্রামের মধ্যে যে হাইটের ডিফারেন্স সেটা যদি কখনো 3 সেন্টিমিটারের চেয়ে বেশি হয়ে যায় তাহলে কিন্তু ডেফিনেটলি এটা প্যাথোলজি সার্চ করতে হবে। এবার ডায়াফ্রাম দেখতে গিয়ে আরেকটা জিনিস আমাদেরকে দেখতে যেতে হবে, সেটা হলো ডায়াফ্রামেটিক ইন্ডেক্স। এটা মানে ডায়াফ্রামটা কতটা ফ্ল্যাট বা কতটা কার্ভড সেইটা মাপ। ডায়াফ্রামেটিক ইন্ডেক্স মাপা হয় হচ্ছে কার্ডিওফ্রেনিক যে অ্যাঙ্গেল থেকে কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল অবধি একটা স্ট্রেট লাইন টানা, এবং ক্রিপুলা মানে হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য ডায়াফ্রাম থেকে যদি নিচের দিক অবধি একটা পারপেন্ডিকুলার লাইন টানা হয় তাহলে হচ্ছে সেটা যতটা দৈর্ঘ্য হবে সেটাই হচ্ছে ডায়াফ্রামেটিক ইন্ডেক্স। সাধারণভাবে এটা হলো 1.5 সেন্টিমিটার হবেই হবে নর্মাল ইন্ডিভিজুয়ালদের। যদি এটা কমে যায় তার মানে হচ্ছে লাং ফুলে গিয়েছে, যার জন্য হচ্ছে ফ্ল্যাট হয়ে যাচ্ছে ডায়াফ্রামটা আস্তে আস্তে। এবার এই হাইয়েস্ট পয়েন্ট অফ যে ডায়াফ্রামটা রাইট সাইডের ক্ষেত্রে সাধারণভাবে কিন্তু একদম মিড ক্ল্যাভিকুলার লাইনে থাকে। এই হাইয়েস্ট পয়েন্ট অফ ডায়াফ্রামটা যদি ল্যাটারালাইজ হয়ে যায় কখনো তাহলে কিন্তু আমাদেরকে কোয়েশ্চেন অ্যারাইজ করবে যে এখানে কোনো সাব পালমোনিক কোনো প্লুরাল ইফিউশন আছে কিনা, যার জন্য ডায়াফ্রামের হাইয়েস্ট পয়েন্টটা ল্যাটারালাইজড হয়ে গেছে টুয়ার্ডস দ্য সাইড, সেইটা তখন ভাবতে হবে, বা তখন আল্ট্রাসাউন্ড অর্ডার করতে হতে পারে বা ডিকিউবিটাস ভিউ করতে হতে পারে। হাইয়েস্ট পয়েন্ট অফ ডায়াফ্রাম ল্যাটারালাইজেশন সেটা কিন্তু মানে সাসপিসিয়াস। এইখানে যেমন দুটো ডায়াফ্রামের মধ্যে ডেফিনেটলি 3 সেন্টিমিটারের চেয়ে অনেক বেশি গ্যাপ, বা ডায়াফ্রামটা অনেক উঠে গেছে, আবার এদিকে বাঁ দিকটা অনেক বেশি উঠে গেছে। যখন এইরকম হবে তখন ডেফিনেটলি সেটা ডায়াফ্রামের উপরের কিছু কারণের জন্য হতে পারে, ডায়াফ্রামের কোনো কারণের জন্য হতে পারে, বা ডায়াফ্রামের নিচের কোনো কারণের জন্য হতে পারে। এখানে যেটা লেখা আছে এটা কিন্তু মিসলিডিং, মানে ওটা একটাই ডায়াফ্রামের কারণটাই বলছে। ডায়াফ্রামের উপরের কারণ যদি কোলাপস বা কিছু থাকে বা ডায়াফ্রামেটিক কোলাপস থাকে যদি, তাহলে হচ্ছে ডায়াফ্রামটাকে টানবে ওপরে, তাহলে ডায়াফ্রামটা উঠে যাবে সেই দিকে ডায়াফ্রাম। তখন তাহলে লাং ফিল্ডটা খুঁজে দেখতে হবে কিছু আছে কিনা। এবার লাং ফিল্ডে কিছু পেলাম না, তাহলে ডায়াফ্রামের ইন্টারনাল কিছু কারণের জন্য হতে পারে, তা ডায়াফ্রামের নার্ভ সাপ্লাইটা বিচ্ছিন্ন হয়ে গেছে, ডায়াফ্রামেটিক পলসির জন্য হতে পারে, বা কনজেনিটালি ডায়াফ্রামের কোনো একটা জায়গা বা টোটাল ডায়াফ্রামটা মাস্কুলারাইজ হতে ভুলে গেছে, সেটা ওই সেপ্টাম ট্রান্সভার্সামটাই রয়ে গেছে। এবং আমরা জানি মাস্কুলারাইজেশনের সাথে সাথেই নার্ভ সাপ্লাইটাও আসে, তো নার্ভ সাপ্লাইটাও স্পার্স, সেক্ষেত্রে ছোটবেলা থেকেই ওই ডায়াফ্রামটা উপরের দিকে উঠে যাবে ডিউ টু লস অফ নার্ভ সাপ্লাই ফ্রম বার্থ, সেইটাকে ইভেন্ট্রেশন বলে। তো সেইটা কিন্তু একটা কজ এর মধ্যে। এবার সেগুলোও কিছু হচ্ছে না, তাহলে ডায়াফ্রামের নিচে দেখতে হবে যে লিভারে কোনো প্যাথোলজি আছে কিনা, সাব ডায়াফ্রামেটিক কোনো কালেকশন হচ্ছে কিনা লিভার এবং ডায়াফ্রামের মাঝে, বা একটা বড় কোনো লিভার অ্যাবসেস আছে কিনা, বড় একটা হাইড্রেটেড সিস্ট আছে কিনা, এই সমস্ত জিনিস ভাবতে হবে তখন। বাঁ দিকের ক্ষেত্রে সেম, শুধু সাব ডায়াফ্রামেটিক স্ট্রাকচারগুলো উল্টো হয়ে যাবে, মানে চেঞ্জ হয়ে যাবে, সেখানেও সাব ডায়াফ্রামেটিক কালেকশন, স্প্লেনিক কোনো প্যাথোলজি আছে কিনা, স্টমাকের কিছু আছে কিনা, সেগুলো ভাবতে হবে। আর হচ্ছে অনেক সময় সিউডোসিস্ট আছে কিনা, সিউডোসিস্ট কিন্তু বাঁয়ে বেশি আসে। এবার এরকম হতে পারে গোটাটা হয়নি, ছোট্ট একটু পিরামিডের মতো আছে, এটা হচ্ছে একটা ডায়াফ্রামেটিক হাম, মানে ওই যে বললাম ছোটবেলায় যে মাস্কুলারাইজেশন এবং ইনারভেশনটা হচ্ছে সেপ্টাম ট্রান্সভার্সামের, যদি পুরোটা হয়েছে, বেশিরভাগটাই হয়েছে, কোনো একটা জায়গা ভুলে গেছে বডি, তাহলে সেই জায়গাটুকুই শুধু দুর্বল, সে হচ্ছে লাঙের ট্র্যাকশনে উপরে উঠে যাচ্ছে বারবার, সেইটা হচ্ছে ডায়াফ্রামেটিক হাম। গোটাটা হয়নি, গোটাটা হলে ইভেন্ট্রেশন, পার্শিয়াল হলে হাম একটা। এবার হচ্ছে হার্নিয়া।
গাট লুপস দেখা যাচ্ছে, এয়ার ফ্লুইড লেভেল দেখা যাচ্ছে। এবার এগুলোর ডিফারেন্সিয়াল অনেক কিছু হতে পারে, একটা ভেরি লার্জ লাং অ্যাবসেসও হতে পারে, যে টোটাল লাংটাকে ডিস্ট্রয় করে দিয়েছে। কিন্তু একটা হার্নিয়াও এখানে ডিডি থাকবে, যেহেতু মাল্টিপল ফ্লুইড লেভেলস দেখা যাচ্ছে। এক্ষেত্রেও এটা ইভেন্ট্রেশনও হতে পারে, চিলাইডিটি হয়ে আছে, ইভেন্ট্রেশন হয়ে আছে, অনেকেই বলতে পারে। কিন্তু ইভেন্ট্রেশন আর হার্নিয়ার মধ্যে যতটুকু পার্থক্য এক্স রে থেকে করা যায়, সেটা হচ্ছে উপরের যে মার্জিনটা এটা যদি স্মুথ থাকে তাহলে বুঝতে হবে যে ডায়াফ্রামের তলাতেই আছে জিনিসগুলো, টোটালটা উঠেছে। কিন্তু যদি ইরেগুলার ভাবে ওঠে তাহলে বুঝতে হবে জিনিসটাই উঠে গেছে উপরে, ডায়াফ্রাম নেই ওদের গার্ডে। এবং ডায়াফ্রামেটিক হার্নিয়াতে খুব তাড়াতাড়ি এয়ার ফ্লুইড লেভেল তৈরি হয়, এয়ার ফ্লুইড লেভেলস দেখা যাবে, যেটা কিন্তু ইভেন্ট্রেশনের ক্ষেত্রে দেখা যায় না সাধারণত। কোনটা কোনটা? এইটা এটা বড় হার্নিয়া, বিশাল বড় ডায়াফ্রামেটিক হার্নিয়া। এই যে তলায় গাট লুপস গুলো দেখো কিরকম হয়ে আছে। এটা যে কি সেটা বলা সম্ভব না, মানে এটা একটা অ্যাবডোমিনাল কন্টেন্ট ইন থোরাক্স, এইটুকু বলা যাবে। আচ্ছা, এবার কিছু রিসেস চেস্ট এক্সরে দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে কস্টোফ্রেনিক যে রিসেস গুলো, এই রিসেস গুলো পুরোটা কিন্তু পিএ ভিউতে দেখতে পাওয়া যায় না, শুধু রিসেসটার ধারের দিকটা, ল্যাটারাল পার্টটাই শুধু দেখতে পাওয়া যায়। এই রিসেসটা কিন্তু পুরো ঘুরছে পিছন দিয়ে, পুরো ডায়াফ্রামের পিছন দিয়ে ঘুরছে রিসেসটা, সেটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। সেটা হচ্ছে ল্যাটারাল করলে তখন এই রিসেসটা পুরোটা দেখতে পাওয়া যাচ্ছে, থ্রু অ্যান্ড থ্রু। তো এই রিসেসটার মধ্যে হিডেন কোনো প্যাথোলজি থাকতে পারে, যেটা কিন্তু পিএ ভিউতে অবস্কিওর হয়ে যায়। ল্যাটারাল ভিউ করলে সেটা দেখতে পাওয়া যায়। সামান্য জল, সামান্য কোনো মাস লিশন বা কোনো সিস্ট কিছু ওখানে যদি থাকে, অপ্যাসিফাইং প্যাথোলজি, তাহলে কিন্তু রিসেসের মধ্যে থাকলে সেটা কিন্তু দেখতে পাওয়া যায়, হয়তো খুব ফেন্টলি, কিন্তু মোস্ট অফ দ্য টাইম অবস্কিওর হয়ে যায়। আচ্ছা, এবার হচ্ছে এই লাংয়ের এই রিসেসটা নিয়ে একটা জিনিস, যে কস্টোফ্রেনিক অ্যাঙ্গেলটা নিয়ে একটা জিনিস, যে কোনো জল থাকলে এই কস্টোফ্রেনিক অ্যাঙ্গেলটা অবস্কিওর হবে, এটাই আমরা জানি। 200 ml এর বেশি জল থাকলে অবস্কিওর হবে, 200 ml এর কম জল থাকলে অবস্কিওর করার ক্ষমতা নেই, রিসেসের মধ্যে ঢুকে আছে, ডুবে আছে, এখনো সেই উচ্চতায় পৌঁছায়নি। লাংয়ের যে বেসটা, যদি তার মাঝখানে জলটা জমে থাকে একটা কাপের মতো, তাহলে সেটা সাবপালমোনিক ইফিউশন, সেক্ষেত্রে টপ মোস্ট পয়েন্ট অফ দ্য ডায়াফ্রাম ল্যাটারালাইজ হবে, এটুকু আমরা দেখেছি। এবার লাং যদি অত্যন্ত বেশি হাইপার ইনফ্লেটেড হয়ে যায়, তাহলেও কিন্তু সিপি অ্যাঙ্গেল ব্লান্ট হয়ে যায়, এটাকে বলে সিউডো ইফিউশন। তার কারণ এতটাই বেশি হাইপার ইনফ্লেশন হয়েছে লাংয়ের, যে ডায়াফ্রাম ফ্ল্যাট তো হয়েইছে, উল্টে গেছে ডায়াফ্রামের, প্রায় উল্টে যাওয়ার জোগাড়। তাহলে ডায়াফ্রামের যে অরিজিনগুলো, যে তলার যে রিবসের থেকে যে অরিজিন, যে স্লিভসগুলো, সেগুলো ভিজিবল হয়ে পড়ে। তখন দেখে মনে হবে যে এখানে তাহলে একটা কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল ব্লান্ট হয়ে যাচ্ছে। এইটাকে বলা হয় সিউডো ইফিউশন, খুব এক্সট্রিম হাইপার ইনফ্লেশনে দেখতে পাওয়া যায়। এবার লাং জোনসের মধ্যে যদি দেখি, চেস্ট এক্সরেতে কিন্তু লোব হিসাবে কমেন্ট করা উচিত না, আনলেস ইউ আর অ্যাবসলিউটলি শিওর। কেননা লাংয়ের মধ্যে হচ্ছে এক্সরেতে ফিশার খুব ভালো করে সবসময় নাও বোঝা যেতে পারে, বরং এখানে জোনস হিসাবে কমেন্ট করতে হবে। আপার জোন, মিড জোন, লোয়ার জোন। অ্যাপেক্স থেকে 2 নম্বর রিবস, 2 থেকে 4, 4 থেকে বিলো, অ্যান্টেরিয়ারলি কিন্তু অ্যান্টেরিয়ার শ্যাডো অনুযায়ী। তো এগুলো হচ্ছে আপার, মিড, লোয়ার জোন। কোথায় হয়েছে লিশনটা সেটা যদি কমেন্ট করতে হয়, তাহলে কমেন্ট অ্যাকর্ডিং টু জোন। আর লাং ফিল্ডের মধ্যে যখন কোনো অপাসিটি নিয়ে কমেন্ট করব, জোন নিয়ে যেমন কমেন্ট করব, সেরকম অপাসিটিটা মূলত কি অ্যালভিওলার স্পেসের মধ্যে হচ্ছে নাকি না ইন্টারস্টিশিয়ামের মধ্যে হচ্ছে, সেগুলো নিয়েও কিন্তু কমেন্ট করতে হবে। সেটাও কিন্তু এক্সরেতে বোঝা যায়। যেমন এয়ার ব্রঙ্কোগ্রাম যখন তৈরি হয়,
তার মানে ডেফিনেটলি এটা হচ্ছে এয়ার স্পেসের একটা প্যাথোলজি। যখন কোনো এয়ার ব্রঙ্কোগ্রাম তৈরি হচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে একটা সুতোর মতো জালের মতো অপাসিটি, যেটা হচ্ছে মেডিয়াস্টিনাম ডায়াফ্রাম এই বর্ডারগুলোকে একটা ফাজি করে দিচ্ছে, তার মানে এটা কিন্তু ইন্টারস্টিশিয়ামের প্যাথোলজি। প্লুরাল স্পেসের মধ্যে চেস্ট এক্সরে যা দেখা যায়, আইদার জল অথবা হাওয়া, এই দুই জমতে দেখা যায়। এবার এর মধ্যে নিউমোথোরাক্স আমরা সবাই দেখেছি যে এইরকম ভাবে দেখতে পাওয়া যায়, একটা কোলাপস লাং মার্জিন দেখতে পাওয়া যায়, লুসেন্সি দেখতে পাওয়া যায় ইউনিল্যাটারালি। যদি টেনশনে থাকে তাহলে মেডিয়াস্টিনাল শিফট দেখতে পাওয়া গেলেও যেতে পারে। কিন্তু আমাদের সবসময় যে পেশেন্টগুলো থাকে ইরেক্ট পশ্চারে এক্সরে কিন্তু সবসময় থাকে না তাদের কাছে। বেশিরভাগ সিক পেশেন্টস কিন্তু রিকাম্বেন্ট পশ্চারেই এক্সরে পাওয়া যায়, এবং ভেন্টিলেটেড পেশেন্ট তাকে পিএ ভিউ করতে পারা যাচ্ছে না, শুয়েই এক্সরে হচ্ছে, একটা নিউমোথোরাক্স হচ্ছে কি না। উইদাউট ডুইং অ্যান এইচআরসিটি বোঝা যাওয়ার উপায় কিন্তু হচ্ছে এই ডিপ সালকাস সাইনটা, এইটা কিন্তু দেখতে হবে যে যেদিকে নিউমোথোরাক্স হবে সুপাইন অবস্থায় সেদিকে ডায়াফ্রামের যে রিসেসটা, কস্টোফ্রেনিক যে রিসেসটা, সেটা কিন্তু অনেক ডিপ অবধি নেমে যাবে ডিসপ্রপোর্শনেটলি। এইটাকেই বলা হয় ডিপ সালকাস সাইন। এটা হচ্ছে সুপাইন অবস্থায় নিউমোথোরাক্স নিয়ে কমেন্ট করার এটাই একমাত্র রিলায়েবল উপায়। লুসেন্সি টুসেন্সি যদি আমি নাও দেখতে পাই, ডিপ সালকাসটা কেন হয় সেইটা যদি বলা হয় তাহলে হচ্ছে যখন পেশেন্টটা শুয়ে থাকে একদম ফ্ল্যাট অবস্থায়, এইরকম, তখন কিন্তু থোরাসিক ক্যাভিটিটা, এবং সেখানে কিন্তু এয়ার যদি জমা হয় তাহলে কিন্তু এই জায়গাটাতেই জমা হয় প্রথম, অ্যাপেক্সে কিন্তু জমা হয় না। সেই জন্য এটা কিন্তু ডিপ সালকাসটা যখন নেওয়া হয় তখন এই জায়গাটা খুব লুসেন্ট, মানে সেই দিকের অ্যাঙ্গেলটা খুব লুসেন্ট এবং ডিপ হয়ে যায়, কারণ এইটাই হচ্ছে মোস্ট একটা অ্যারাইজেবল জায়গা যেখানে এয়ারটা উপর অব্দি উঠতে পারে। এবার নর্মাল এক্সরেতে ফিশার নিয়ে একটা চিন্তাভাবনা যদি সামান্য করা যায়, সেইটার জন্য আমি দিয়েছি। ফিশার কিন্তু অ্যাকচুয়ালি এইরকম থাকে, আর পিএ ভিউতে কিন্তু অনেক সময় দেখাই যায় না, অবলিক ফিশার দেখাই যায় না। হরিজন্টাল ফিশার কখনো কখনো দেখা গেলেও যেতে পারে ফেন্ট লাইনের মতো, বিশেষ করে যদি তার পালমোনারি ইডিমা বা একটা কনজেশন থাকে, যেখানে লিম্ফোভাস্কুলার কনজেশন হয়েছে, সেখানে ফিশারাল প্রমিনেন্স একটা দেখা গেলেও যেতে পারে। এই ফিশারের অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক হচ্ছে হরিজন্টাল ফিশার ডান দিকেই শুধু থাকে, ফ্রম দ্য হাইলাম টুয়ার্ডস দ্য কস্টাল মার্জিন, মিড অ্যাক্সিলারি লাইনে 6 নম্বর রিবের কাছাকাছি যায় আন্দাজে, এবং হাইলাম থেকে সেটা শুরু হয়। আর অবলিক ফিশারকে পিএ ভিউতে দেখা যায় না বলেই আমরা বলবো, আনলেস অ্যান্ড আনটিল ভেরি প্যাথোলজিক্যাল। আর অবলিক ফিশার ল্যাটারাল ভিউতে হচ্ছে শুরু হবে T4 থেকে, পিছনে T4 থেকে শুরু করে অ্যান্টেরিয়ারলি এবং অবলিকলি নামবে 2.5 সেন্টিমিটার বিহাইন্ড দ্য কস্টো ডায়াফ্রামেটিক যে অ্যাঙ্গেলটা, কস্টোফ্রেনিক যে অ্যাঙ্গেলটা, অ্যান্টেরিয়ার কস্টোফ্রেনিক যে অ্যাঙ্গেলটা, তার 2.5 সেন্টিমিটার পিছনে গিয়ে ইন্টারসেক্ট করে দেবে, ডায়াফ্রামে ঠেকে যাবে। এইটা হলো অবলিক ফিশারের কোর্স। তাহলে এইভাবে 1 2 3 4 এইখান থেকে এই অবধি নামবে। এবার হরিজন্টাল ফিশার তাহলে কেমন থাকবে? ফ্রম দ্য অবলিক ফিশার থ্রু দ্য লেভেল অফ হাইলাম, যদি সামনে একটা লাইন টেনে দেওয়া হয় সেটাই হবে হরিজন্টাল ফিশারের লাইন। যদি না দেখতেও পাই ওখানেই খুঁজতে হবে আমাদের ল্যাটারাল ভিউতে। ফিশারের মধ্যে জল ঢুকে গেলে ফিশার খুব ভালো মতো দেখতে পাওয়া যায়। এই যে অবলিক ফিশার একদম ওই T4 থেকে অ্যান্টেরিয়ারলি 2.5 সেন্টিমিটার বিহাইন্ড দ্য কস্টো ডায়াফ্রামেটিক যে রিসেস, সেইখান থেকে। আর ফ্রম দ্য থ্রু দ্য লেভেল অফ হাইলাম সামনে দিয়ে যদি একটা
লাইন টেনে দেওয়া হয়, সেটাই হবে হরিজন্টাল ফিচারের ল্যান্ডমার্ক। তাহলে একটা জিনিস এখানে যেটা দেখার, যে অ্যাপাইকাল সেগমেন্ট অফ দ্য লোয়ার লোব যেটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক উঁচুতে থাকে, অনেক উঁচুতে থাকে, আপার লোবের পিছনেই জাস্ট থাকে। যদি আমাদের বডির ওপরে শুনতে বলা হয় যে আমাকে অ্যাপাইকাল সেগমেন্ট অফ দ্য লোয়ার লোবটাকেই অস্কালটেট করে দেখাও, কোন জায়গাটা শুনতে হবে? শুনতে হবে কিন্তু আপার ইন্টারস্ক্যাপুলার, অত উঁচুতে আছে। এবং সেইটারই প্রমাণ হচ্ছে যে যখন এতটা উঁচুতে যে আপার লোবটা থাকে, সেটা দেখতে পাওয়া যায় একটা বিশেষ পজিশন, মানে কন্ডিশনে। না, হ্যাঁ অ্যাসপেনিউমে দেখতে পাওয়া যায়। লুপসিচেল সাইন বলে একটা সাইন হয়। কোথায় রেখেছিলাম? বলে দিই, লুপসিচেল সাইন মানে হচ্ছে এই যে অ্যাওর্টিক যে নাকেলটা যদি আপার লোবের কমপ্লিট কোল্যাপস হয়, তখন টোটালটা সাদা হয়ে যায়, শুধু অ্যাওর্টিক নাকেলের পাশে একটা কালো একটা সিকেলের মতো জায়গা থেকে যায়। ওটা হচ্ছে অ্যাপাইকাল সেগমেন্ট অফ দ্য লোয়ার লোবটার হার্নিয়েশনের ফলে তৈরি হয়। মানে ও কিন্তু এই লেভেল অবধি থাকে, অ্যাপাইকাল সেগমেন্ট অফ দ্য লেফট লোয়ার লোব হচ্ছে কিন্তু অ্যাট দ্য লেভেল অফ অ্যাওর্টিক নাকেল অবধি উঠে যায়। হার্ট সাইজ আর কন্ট্যুর নিয়ে যেটা বলার, সেটা হলো কার্ডিওমেগালি আছে কিনা। এই হার্ট আর এই কস্টাল যে মার্জিন দুটোর মধ্যে ডিস্টেন্স, এর মধ্যে রেশিও হচ্ছে 50% পিএ ভিউ ফুল ইন্সপিরেশন। যদি মোর দ্যান 50% হয় তাহলে হচ্ছে কার্ডিওমেগালি। আচ্ছা, এবার আমাদের নর্মালি হচ্ছে এই সাইডটায় এলভি, ছোট্ট একটা এল এর প্রজেকশন দেখা যায়। এই সাইডটা মূলত আর এ, এই জায়গাটা হচ্ছে আর ভি থাকে। এবার যদি হাইপারট্রফি হয়, এলভি হাইপারট্রফি যদি হয়, তাহলে হচ্ছে এই রকম কিন্তু অ্যাপিয়ারেন্স দেখতে পাওয়া যায়, অ্যাপেক্স কিন্তু এদিকে সরে যায়। আর যদি আরভি হাইপারট্রফি হয়, তাহলে অ্যাপেক্সটা কিন্তু আপটার্নড হয়ে যায়। এই জিনিসটা খালি মাথায় রাখতে হবে। যদি আইসোলেটেড মানে আরভি এনলার্জমেন্ট হয়, হাইপারট্রফি না আরভি এনলার্জমেন্ট হয়, তাহলে হচ্ছে অ্যাপেক্সটা হচ্ছে কিন্তু আপটার্নড হয়ে যাবে। এই এক্সেটায় হ্যাঁ রোটেশন আছে, এইদিকে রোটেটেড রাইট ওয়ার্ডস। তবু মানে এই আপটার্নড অ্যাপেক্স এই ফিচারটা দেখানোর জন্য বেশিছি এটাকে। আচ্ছা, এবার মেডিয়াস্টিনামটা যখন অ্যাজ এ হোল দেখা হয়, তখন মেডিয়াস্টিনাল ওয়াইডেনিং আছে কিনা সেটাও দেখা হয়। মেডিয়াস্টিনাল ওয়াইডেনিং নিয়ে কমেন্ট করার উপায় হচ্ছে অ্যাট দ্য লেভেল অফ T4, অ্যাট দ্য লেভেল অফ T4 যদি মেডিয়াস্টিনামের যে উইডথ, সেটা যদি কস্টাল বাউন্ডারির উইডথের 50%-এর বেশি হয় ইন অ্যান ইরেক্ট এক্স রে, তাহলে সেটা মেডিয়াস্টিনাল ওয়াইডেনিং বলে আমরা স্ট্যাম্প করে দেবো এক্স রে দেখেই। আচ্ছা, মেডিয়াস্টিনামের মধ্যে এই যেমন ওয়াইডেনিং হয়েছে, এগুলো নোডাল স্ট্রাকচার। আর মেডিয়াস্টিনামের মধ্যে কখনো কখনো এরকম এয়ার ফ্লুইড লেভেল দেখা যেতে পারে। যদি দেখা যায়, তার ডিফারেন্সিয়াল কি কি হতে পারে? একটা ডিফারেন্সিয়াল হচ্ছে কোনো পেরিকার্ডিয়াল সিস্ট যেটা পোস্টেরিয়ারলি আছে। 2 নম্বর হচ্ছে মেডিয়াস্টিনাইটিস বা হাইড্রোনিউমোমেডিয়াস্টিনাম। কিন্তু সব থেকে কমনলি যেটা দেখা যায় সেটা হলো ডায়াফ্রামেটিক হার্নিয়া বা অ্যাকালেসিয়া। আচ্ছা, এবার যে নিউমোমেডিয়াস্টিনাম যদি হয়, ইদানিং কিছু নিউমোমেডিয়াস্টিনাম দেখা গেল। নিউমোমেডিয়াস্টিনামের মধ্যে দুটো সাইন যেটা খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কন্টিনিউয়াস ডায়াফ্রাম সাইন, মানে ডায়াফ্রামকে কন্টিনিউয়াস দেখা যাচ্ছে, হার্ট যেন শূন্যে ভেসে গেছে। আর 2 হচ্ছে একদম যে কষ্ট ডায়াফ্রামেটিক যে অ্যাঙ্গেলটা, সেইখানে একটা ভি এর মতো এয়ার ঢুকে যাওয়া, যেটাকে ন্যাকলেরিও ভি সাইন বলা হয়। এই দুটো জিনিস দেখা, এছাড়া নাকেলের চারিদিকে এয়ার, ট্রাকিয়ার চারিদিকে এয়ার লুসেন্সি, এগুলো দেখা যেতেই পারে বড় হলে।
হ্যাঁ, নিউমোমেডিয়াস্টিনাম হলেও চেস্ট ড্রেন দিতে হবে। যদি ইন অ্যাবসেন্স অফ নিউমোথোরাক্সও থাকে তাহলেও চেস্ট ড্রেন দিতে হবে। আচ্ছা, এই যে এইটা হচ্ছে লুপ সিচেল সাইন, যে লেফট আপার লোব কোল্যাপস উইথ এ লুসেন্সি অ্যারাউন্ড দ্য অ্যাওরটিক নাকেল। এটা হচ্ছে প্রডিউসড বাই অ্যাপাইকাল সেগমেন্ট অফ দ্য লোয়ার লোব, লেফট লোয়ার লোব। আচ্ছা, এইখানে একটা খুব ফেন্টলি একটা স্ট্রাইপের মতো জিনিস অনেক সময় দেখতে পাওয়া যায়, যেটাকে বলে অ্যাজাইগোস ফিশার। অ্যাজাইগোস ফিশার অনেক সময় এদিকে প্রমিনেন্টলিও দেখতে পাওয়া যায়। সবারই থাকে অ্যাজাইগোস ভেন, কিন্তু লাংয়ের মধ্যে দিয়ে খুব কমই থাকে, খুব অল্প লোকেরই থাকে। আচ্ছা, এইটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে একটা বিশাল বড় এরকম একটা মাছ দেখতে পাচ্ছি, এবার জিজ্ঞেস করছে যে এটা মেডিয়াস্টিনাল না এটা লাংয়ের মাছ, এটা লাং মাছ না মেডিয়াস্টিনাল মাছ, কি করে বুঝবো? যদি মেডিয়াস্টিনামের সাথে মাছটার যে অ্যাঙ্গেল কাস্ট করছে ও, সেটা যদি অবটিউজ হয়, তাহলে অলমোস্ট 75% কনফিডেন্সে ইট ইজ এ মেডিয়াস্টিনাল প্যাথোলজি। আর যদি অ্যাকিউট অ্যাঙ্গেল কাস্ট করে, তাহলে হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হচ্ছে লাং প্যাথোলজি। প্লুরাল গায়ে সেঁটে থাকলেও তাই, যদি অবটিউস অ্যাঙ্গেল কাস্ট করে তাহলে প্লুরাল প্যাথোলজি, যদি অ্যাকিউট অ্যাঙ্গেল কাস্ট করে তাহলে লাং প্যাথোলজি। সব টিস্যুর মধ্যে আমরা যখন দেখব এইরকম জিনিস অনেক সময় নিউমোথোরাক্স বলে মনে হয়, এগুলো হচ্ছে কিন্তু সফট টিস্যু শ্যাডো, স্কিন ফোল্ড। স্কিন ফোল্ড চেনার উপায় হচ্ছে সাধারণভাবে আমরা দেখব দুদিকে সিমেট্রিক ভাবে থাকতে পারে, আর একটা হচ্ছে লাং ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছে কিনা, ডায়াফ্রামের নিচে বেরিয়ে যাচ্ছে কিনা, লাইনটাকে ট্রেস করে আমরা দেখব। আর হচ্ছে লাইনটার বাইরের সাইডে ল্যাটারালি কি লাং মার্কিং দেখা যাচ্ছে না যাচ্ছে না, এইটা আমরা দেখব। তাহলে আমরা অনেকটাই ডিফারেন্সিয়েট করতে পারতে পারি যে নিউমোথোরাক্স কি নিউমোথোরাক্স নয়। তাও অ্যাট টাইমস খুব হার্ড সিচুয়েশন হয়। আর একটা হচ্ছে হেয়ার টাই শ্যাডো, এরকম দেখা যায় অনেক সময়। হেয়ার টাই শ্যাডো অ্যাপাইকাল মাস হিসাবে অনেক সময় মনে হয়। এরকম আমার নিজেরও অভিজ্ঞতা হয়েছে যে ইয়াং ফিমেল পেশেন্ট, কোলেসিস্টেক্টমি প্ল্যান হয়েছে, এমনি কোনো ব্যবস্থা আবার কিচ্ছু নেই, হয়েছে প্ল্যান হয়েছে, এক্স রে করেছে পিএসির জন্যে, রাইট আপার লোব নিউমোনিয়া বলে একদম স্ট্যাম্প, মেরোপেনেম চলছে, সিআরপি 4-5, সিআরপি একটু বেড়ে আছে, কোলেসিস্টাইটিস হয়েছে একটু বেড়ে আছে, দেখলাম 30-35 মতো, কাউন্টটা 12,000, মেরোপেনেম চলছে। কিন্তু আর একটা এক্স রে ওকে যেই করতে বলা হলো, সেকেন্ড একটা এক্স রে, সেখানে দেখা গেল আর নেই এটা। তখন রেট্রোস্পেক্টিভ ভাবে ভাবা যায় যে এটা হয়তো একটা হেয়ার টাই শ্যাডো ছিল, প্রপার পজিশনিং ছিল না বলে। আচ্ছা, এমনি ব্রেস্ট টিস্যু, ব্রেস্ট মাস, ব্রেস্ট লাম্প, নিপল পজিশনিং, এগুলো চেস্ট এক্সরে কমেন্ট করা যায় যদি খুব গ্রস কিছু থাকে। হ্যাঁ, ফ্যাটও বোঝা যায়। আচ্ছা, এইটা একটা বলে দিই যে যখন আমরা রিবস নিয়ে কমেন্ট করব, রিব ফ্র্যাকচার আমরা বেশিরভাগই কমেন্ট করতে পারি, কিন্তু রিব ইরোশন কমেন্ট করা কিন্তু একটু কঠিন। রিব ইরোশন যেমন ফার্স্ট রিবটা আছে, তারপর সেকেন্ড রিবটা এখানটায় আর নেই, তারপর আবার এইখান থেকে আছে। তো এই রিব ইরোশন কমেন্ট করতে গেলে সাধারণভাবে রিব কেন ইরোড করবে, কোনো একটা মাসের জন্য ইরোড করবে, বা কোনো একটা কনস্ট্যান্ট কোনো অ্যানিউরিজমাল একটা এফেক্টের জন্য ইরোড করতে পারে। তো রিব ইরোশন ভালো করে কমেন্ট করতে গেলে হচ্ছে আমাদের এক্স রে ফিল্মটাকে হরিজন্টাল করে নিয়ে দেখা উচিত, তাহলে একটু মিস কম হয়। আর রিব ইরোশন থাকতে গেলে তার পিছনে একটা কোনো মাস লিশন বা কোনো অ্যানিউরিজমাল এফেক্ট প্রডিউস করার মতো কোনো একটা যন্ত্র আছে কিনা সেইটার দিকে লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে যদি কোনো একটা মাস দেখতে পাই আমরা, বড় মাস চেস্টের মধ্যে, থাকুক বা না থাকুক কোনো সিমটম, ওই এক্স রে ফিল্মটাকে ধরে ওর ভিতর দিয়ে যে রিবগুলো ট্রাভার্স করছে মাসের ভিতর দিয়ে, সেগুলো কি গোটা না আদলা কি আছে সেটা দেখতে হবে। আর হচ্ছে হাত দিয়ে টেন্ডারনেস আছে কিনা দেখতে হবে। রিব ইরোশন থাকলে টেন্ডারনেস থাকবেই থাকবে, প্যারাইটিস পেনটাই প্রথম বলবে, ও কাশির চেয়ে বেশি পেন বলবে। আচ্ছা, আর এই যে জিনিসটা আঙুলের মতো মোটা মোটা রিব হয়ে গেছে,
এটা হচ্ছে রিব এক্সপ্যানশন, এইরকম মোটা মোটা রিব হয়ে গেছে। এইটা দেখা যায় এক্সট্রা মেডুলারি হেমাটোপোয়েসিস। এইরকম রিব থেকে যেহেতু প্রচুর আমাদের আরবিসি তৈরি হয়, এক্সট্রা মেডুলারি হেমাটোপোয়েসিস প্রেজেন্টস উইথ লাং মাস, মেডিয়াস্টিনাল মাস অ্যালং উইথ রিব এক্সপ্যানশন। ক্রনিক হিমোলাইটিক অ্যানিমিয়াতে হতে পারে। আচ্ছা, ভার্টিব্রাল কলাম নিয়ে কিন্তু একটা বড় বক্তব্য রাখা যায় চেস্ট এক্সরেতে। ডরসাল কোনো কাইফোসিস, কোনো স্কোলিওসিস, কোনো ভার্টিব্রাল বডি কোলাপস কিছু আছে কিনা। ইভেন যে প্যারা ভার্টিব্রাল যে শ্যাডোটা, সেটাকে কিন্তু ভালো করে লক্ষ্য করতে হয় যে নাকেলের থেকে যে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টাটা নেমে এসছে, সেটা ছাড়া আর কি কোনো প্যারাভার্টিব্রাল শ্যাডো দেখা যাচ্ছে কি যাচ্ছে না। যদি যায়, ইটস ভেরি সাসপিসিয়াস অফ প্যারাভার্টিব্রাল অ্যাবসেস। আমি কিছু টিবি পেশেন্ট দেখেছি যাদের একদম ওপর থেকে নিচে অবধি সার্ভাইকাল রিজিয়ন থেকে লাম্বার পর্যন্ত প্যারাভার্টিব্রাল অ্যাবসেস হয়ে গেছে, এবং সেগুলো কিন্তু এক্সরেতে একদম এক্স্যাক্টলি যেরকম ছবিটা এরকম দেখতে পাওয়া যায়। যদি এত গ্রস নাও হয়, সাটেল বাল্জ প্যারাভার্টিব্রালি আছে কিনা অ্যাপার্ট ফ্রম নাকেল, সেটা কিন্তু লক্ষ্য করতে হবে। আচ্ছা, রেডিওলজিক্যাল কিছু বিখ্যাত নেমড সাইন, তার মধ্যে সব থেকে বড় হচ্ছে এয়ার ব্রঙ্কোগ্রাম, জানি সবাই কিভাবে তৈরি হয়। আচ্ছা, তারপরে হচ্ছে একটা সিলোট সাইন। সিলোট সাইন দিয়ে কিন্তু লাংয়ের লিশনকে লোকালাইজ করা যায় কোথায় আছে। যদি রাইট হার্ট বর্ডারটা সিলোট হয়ে যায়, তার মানে রাইট মিডিল লোবে আছে লোকেশন, নিউমোনিয়া বা মাস যাই হোক। লেফট হার্ট বর্ডার যদি সিলোট হয়ে যায়, তাহলে ওটা লিঙ্গুলাতে আছে। যদি রাইট হেমিডায়াফ্রাম সিলোট হয়ে যায়, তাহলে লোয়ার লোবে আছে, কিন্তু এক্সেপ্ট অ্যাপাইকাল সেগমেন্ট মানে বেজাল সেগমেন্টে আছে। লেফট হেমিডায়াফ্রাম সেম, লেফট লোয়ার লোব এক্সেপ্ট অ্যাপাইকাল সেগমেন্ট। যদি অ্যাসেন্ডিং এওটা সিলোট হয়ে যায়, তাহলে রাইট আপার লোবে আছে। আর যদি আর্চ সিলোট হয়ে যায়, তাহলে লেফট আপার লোবে আছে। আচ্ছা, এরপর হচ্ছে গোল্ডেন এস সাইন। অনেক সময় দেখতে পাওয়া যায় বড় রাইট প্যারাট্রাকিয়াল মাস থাকলে এই সাইনটা দেখতে পাওয়া যায়। বিখ্যাত সাইন, মুখে মুখে করে মানুষের। এই জায়গাটা মাস, যে বাল্জ জায়গাটা, সেই মাস গিয়ে এয়ারওয়ে বন্ধ করে দিয়েছে এবং তার জন্য ডিস্টালি একটা কোলাপস হয়ে গেছে, সেটা হচ্ছে কনকেভ। তাহলে কনকেভ, কনভেক্সো কনকেভ একটা লিশন, যেখানে কনভেক্সিটি ইজ এ মাস, কনকেভিটিটা হচ্ছে কোলাপস। তো এটাই হচ্ছে গোল্ডেন এস সাইন, অবশ্যই ব্রঙ্কোস্কোপি। ওয়েস্টারমার্ক সাইন খুব কঠিন লক্ষ্য করা, মানে ফোকাল পালমোনারি অলিগেমিয়া, মানে যদি এম্বোলিজম হয় তাহলে রক্ত যাচ্ছে না, জায়গাটা কালো হয়ে যাবে বেশি, খুবই সিম্পল। কিন্তু যতটা সিম্পল বলা, খুব কঠিন লক্ষ্য করা, খুব গ্রস ছবি বলে তাই বোঝা যাচ্ছে। হ্যাম্পটনস হাম্প, প্লুরাল বেসড পিরামিড আকৃতি একটা হাম্প, পালমোনারি ইনফাকশন থেকে তৈরি হয়। দেখতে নিউমোনিয়ারই মতো, একদম নিউমোনিয়ারই মতো। সুতরাং ভেরি হার্ড টু ডিস্টিংগুইশ। যদি দেখতেও পাই, সেটা নিউমোনিয়া বলে কমেন্টেড হয়ে যেতে পারে। সুতরাং উইদাউট প্রপার ক্লিনিক্যাল কনটেক্সট, হ্যাম্পটনস হাম্প ইজ এ ভেরি ভেরি রেয়ার ফেনামেনা, নেভার কমেন্ট। সিটিপিএ করতে হবে। পালাস সাইন বা জাগ হ্যান্ডেল সাইন, এ একটা হ্যান্ডেল গজিয়েছে হার্টের, এতটাই মোটা রাইট ডিসেন্ডিং পালমোনারি আর্টারি যে জাগ হ্যান্ডেল সাইন বা পালাস সাইন, এটাও হচ্ছে পালমোনারি এম্বোলিজমে তৈরি হয়। প্রায় দেখা যায়, কিন্তু খুব মোটা প্রায় দেখা যায় না। হ্যান্ডেল সবার আছে, কিন্তু মোটা জাগ হ্যান্ডেল কিন্তু খুব কম। আচ্ছা, মনোড সাইন। মনোড সাইন মানে এয়ার ক্রেসেন্ট সাইন। একটা ক্যাভিটি, তার চারিদিক দিয়ে একটা হাওয়া ঘিরে আছে, এটাকে এয়ার ক্রিসেন্ট সাইন বলে। মনোড সাইন অ্যাসপারজিলোমার হলমার্ক। অ্যাসপারজিলোমা ছাড়া আর কিসে পাওয়া যায় মনোড সাইন? অনেকে প্রশ্ন করতে পারে বোকা বানিয়ে দেওয়ার জন্য। সেটা হচ্ছে রাসমুসেন্স অ্যানিউরিজমে পাওয়া যায়। স্কিমিটার সাইন। স্কিমিটার সাইন হচ্ছে, আমরা সবাই জানি যে ভেন এইভাবে নামবে, ডিসেন্ডিং পালমোনারি আর্টারি এইভাবে নামবে, ডাইভার্জ করবে হাইলাম থেকে, কিন্তু এই হাইলামের দিকে আসছে একটা ভেন, হাইলামের দিকে আসছে, দিয়ে ডায়াফ্রামের দিকে নামছে। এ অসম্ভব ব্যাপার। এটা হচ্ছে স্কিমিটার ভেন, খুব রেয়ার। এটা হচ্ছে অ্যারাবিয়ান একটা ড্যাগার পাওয়া যায়, যেটাকে স্কিমিটার বলে, তার নামে এটা নামকরণ। এবং
স্কিমিটার ভেন হচ্ছে একটা অ্যাবারেন্ট এমব্রায়োনিক ডরসাল ভেনের একটা কমিউনিকেশন, যেটা অনেকের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, খুব রেয়ার। ফিঙ্গার ইন গ্লাভ সাইন অতটা রেয়ার না, এই যে হাতের মতো দেখা যাচ্ছে, মূলত অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিসে দেখতে পাওয়া যায়, যেখানে খুব থিক মিউকাস দিয়ে ইম্প্যাক্টেড হয়ে যায়। আচ্ছা, টেক হোম মেসেজের মধ্যে সিস্টেমেটিক্যালি কিন্তু দেখতে হবে, গেস ওয়ার্ক নয়, কোয়ালিটি ফার্স্ট, তারপরে অ্যানাটমি, তারপরে প্যাথোলজি। প্যাথোলজি নিয়ে কমেন্ট করা কিন্তু এক্স রের কাজ নয়। এক্স রে হচ্ছে যেটা ছায়াছবি পড়ছে সেই ছায়াছবির বর্ণনা, প্যাথোলজিটা ডিডি হিসাবে থাকবে, কিন্তু প্যাথোলজি লাস্ট। নেভার ইন্টারপ্রেট এক্স রে ইন আইসোলেশন, পেশেন্টকে দেখতে হবে তার সঙ্গে। আরেকটা, হোয়েন ইন ডাউট, পুরনো এক্স রে আছে কিনা আপনার, প্যাকেট খুলুন, বার করতে হবে। আর হচ্ছে জানতে হবে, তবেই কিন্তু দেখতে পাবে। গোল্ডেন এস, গুহ স্যার মাঝে মাঝে গোল্ডেন এস দিয়ে খুব প্যাসিনেটেড থাকে তো। গুহ স্যার এক্স রে বার করে একবার তো তখনই দেখবে যদি গোল্ড